মা পূজা, মা পূজা, তুই কি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিস মা? হ্যাঁ হ্যাঁ মা, আমি তো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছি। কেন গো মা, তুমি কি আমাকে কিছু বলবে? আসলে মা, আমি যে আজ কিছু রান্না করিনি রে। ঘরে যে চাল ডাল কিছু নেই, তাই তুই এখন কি খেয়ে স্কুলে যাবি বল। সেটা ভেবে যে আমি বেশ চিন্তিত ছিলাম। তুমি এত চিন্তা করো না তো মা, আমি না হয় আজকে দিনটা না খেয়ে স্কুলে গেলাম। তাছাড়া আমি তো সকালবেলা উঠে মুড়ি খেয়েছি, তাতেই আমার হবে। তার থেকে বরং তুমি রান্না করে রেখো, আমি বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মজা করে তোমার হাতে রান্না খাবো। আমি জানতাম রে মা, তুই এভাবেই বলবি। সত্যি, তোর মতো মেয়ে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। এত অভাবের সংসারেও তোর কখনো কোনো আবদার নেই। হয়েছে মা হয়েছে, এবার আর আমার তো প্রশংসা করতে হবে না। এবার আমি আসি গো। সব কথা বলে পূজা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পূজা তার মা মিনতির সঙ্গে পলাশপুর গ্রামে বসবাস করত। ও বাবা, এই রীতা আর বিনা রোজ রোজ দেরি করে স্কুলে যায়। কতদিন বলি সময় মতো এসে আমার জন্য রাস্তা অপেক্ষা করবি, কিন্তু না, শেষমেশ কিনা আমাকে ওদের জন্য অপেক্ষা করতে হয়, আর না হলে ওদের বাড়ি গিয়ে ডেকে আনতে হয়। রীতা, এই রীতা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, স্কুলে যেতে যে দেরি হয়ে যাচ্ছে। পূজা যখন রীতার বাড়ির সামনে গিয়ে রীতাকে এভাবে ডাকছিল, তখন বাড়ি থেকে রীতা বেরিয়ে আসে। এরপর একইভাবে তারা বিনাকে ডাকে। এরপর তারা তিনজন একসঙ্গে স্কুলে যায়। আসলে পূজা, রীতা, বিনা ছিল তিন বান্ধবী। কে রে পূজা, তোর পায়ের জুতোগুলো তো ভারী সুন্দর, আমাকে একটু দিবি? আমি একটু পায়ে দিয়ে তোকে দিয়ে দেব। দে না রে, বললাম তো তোকে দিয়ে দেব। এই জুতাগুলো আমাকে আমার মামা দিয়েছে, সুন্দর খুব, তাই না বল? তবে এই নে, একটু পরেই আমাকে দিয়ে দিবি তুই, কেমন? এরপর পূজা রীতাকে জুতোগুলো দেয়। ও মা পূজা, জুতোগুলো তো বেশ সুন্দর, আমার পায়ে বেশ মানিয়েছে, এগুলো আমি নিয়ে নেব। সে কি কথা বিনা, তুই আমার জুতোগুলো নিয়ে নিলে আমি কি পরবো? আমার জুতো আমাকে দিয়ে দে বলছে। না না, আমি কিছুতেই তোকে দেব না, তুই বরং আমার পুরনো জুতোগুলো নে। আর শোন, বেশি কথা বললে কিন্তু তোকে একদম কামড়ে দেবো। বলে দিলাম, বাঁচতে চাইলে চলে যা। বিনার এমন কথা শুনে পূজা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসছিল। দিন পূজা যখন একা একাই বাড়ি ফিরছিল, তখন বিনা আর রীতা তার পথ আটকায়। রে পূজা, তুই এখন আমাদের সঙ্গে কেন স্কুলে যাস না বলতো? আমি এখন থেকে তোদের সাথে আর কোথাও যাব না। তোরা খুব পচা, তোরা খুব দুষ্টুমি করিস। আমি এখন থেকে একা একাই যাব। আব্বা, এই রিতা দেখ দেখ, ওর মুখে একদম কথার বলি ফুটেছে। চল তো রিতা, চল। এই খবরদার, খবরদার বলছি, তোরা আমাকে একদম ধরবি না, তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। কি করবি রে? হ্যাঁ, কি করবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সব কথা বলে রীতা আর বিনা পূজাকে জোরে ধাক্কা দেয়। পূজা ছোট্ট ছোট্ট তিনটি কলা গাছের ওপর পড়ে যায়। ও মা, কলা গাছের চারা তিনটে তো ভারী সুন্দর দেখতে। এই রিতা, দেখ দেখ, ওই দুটো চারা দেখতে ভারী সুন্দর, তাই না? আর একটা চারা গাছ তো দেখছি মরা। চল চল, আমরা বরং ভালো দুটো চারা গাছকে বাড়িতে নিয়ে যাই। সব কথা বলে বিনা আর রীতা ভালো কলা গাছের চারা দুটো নিয়ে বাড়িতে চলে যায়। আজ তুই মরা বলে ওরা তোকে অবহেলা করে চলে গেল, তাতে কি হয়েছে? আমি তোকে বাড়িতে নিয়ে যাব, আর তোকে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে জীবিত করে তুলবো, তুই দেখিস। এই কথা বলে পূজা সে মরা কলা গাছের চারাটা নিয়ে বাড়িতে ফিরে আসে। সে বাড়ির সামনে কলা গাছটি রোপণ করে। পর থেকে পূজা রোজ রোজ কলা গাছে জল দিত। রে মা, এভাবে জল দিলে কি আর এই মরা গাছটা জীবিত হবে বল? তুমি দেখো মা, আমি একদিন না একদিন ঠিক এই মরা গাছটাকে জীবিত করে তুলবো। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় মা। কথা বলে পূজা আবারও কলা গাছে জল দিতে থাকে। এভাবেই দিন কাটছিল। পূজার কথা সত্যি হয়ে কলা গাছটা জীবিত হয়ে যায়। আর কলা গাছটা অনেক বড় হয়ে যায়। অন্যদিকে বিনা আর রীতার কলা গাছটাও অনেক বড় হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। কি যে ভালো লাগছে, সবকিছু একদম আমার ইচ্ছে মতোই হচ্ছে। আমার তিন কলা গাছে, ওই তিন কন্যার কাছে আছে। ওই গাছে একবার শুধু সোনার কলা ধরুক, তাহলে আমি ওগুলো নিয়ে
এসব কথা ভেবে রাক্ষসী অনেক হাসতে থাকে। আসলে ওই তিন কলা গাছ ছিল এই রাক্ষসীর তিন কলা গাছে তিনটি সোনার কলা ধরবে, আর সেই কলা রাক্ষসী একবার হাতে পেলে খুশি অনেক শক্তিশালী হয়ে যাবে। একদিন সত্যি সত্যি তিন কন্যার তিন কলা গাছে সোনার কলা ধরে। সব দেখে তো রীতা, বিনা, পূজা ভীষণ অবাক হয়ে যায়। ও মা, এসব আমি আবার কি দেখছি? কলা গাছে একটা সোনার কলা ধরেছে। এবার তো আমি এই কলা বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। এক্ষুনি আমি এই সোনার কলাটা নিয়ে নেব। কথা বলে বিনা লোভে পড়ে যেই না সোনার কলাটা ছিঁড়েছে, একে রাক্ষসী, আমাকে আমাকে মেরো না রাক্ষসী, মেরো না আমাকে। না রে না, আমি তো তোকে মারবো না রে, মারবো না। তা বলছি কি, তুই তোর হাতে ওই সোনার কলাটা আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। তাহলে তার বিনিময়ে আমি তোকে অনেক সোনার মোহর দেবো। রাক্ষসীর এমন কথা শুনে বিনার চোখ লোভে একদম চকচক করে ওঠে। আর বিনা অনেক সোনার মোহরের জন্য সোনার কলাটা রাক্ষসীকে দিয়ে দেয়। এভাবে রাক্ষসী রীতাকেও লোভ দেখিয়ে তার কাছ থেকে সোনার কলা নেয়। এরপর রাক্ষসী পূজার কাছে যায় আর গিয়ে একইভাবে তার কাছ থেকেও সোনার কলা চায়। না রাক্ষসী, আমি তোকে কিছুতেই সোনার কলা দেব না। আমি জানি তুই ঠিক কোনো দুষ্ট কাজ করবি। এই দিয়ে দে বলছি। তোর গাছের ওই কলাটা যে আসল শক্তিশালী সোনার কলা, দিয়ে দে বলছি। ওই সোনার কলা আমাকে না দিলে আমি কিন্তু তোকে মেরে ফেলবো। রাক্ষসী এসব কথা বলার পরেও পূজা তার কোনো কথাই শোনে না। এরপর রাক্ষসী রেগে যেই না পূজাকে মারতে যাবে, তখনই সেখানে একটা পরী আসে। আরা শয়তান রাক্ষসী, তুই ওই মেয়েকে কিছুতেই মারবি না। পূজা, তুমি ওই গাছের সোনার কলাটি আমাকে দিয়ে দাও। ওই সোনার কলা রাক্ষসী হাতে পেলে যে ও অনেক শক্তিশালী হয়ে যাবে আর সবকিছু ধ্বংস করে দেবে। আর তোমার কাছের কলা দিয়ে যে রাক্ষসীর প্রাণ ভোমরা আছে। পরীর কথা শুনে পূজা পরীকে কলাটি দেয়, আর পরী তার জাদু বলে কলাটি আগুনে পুড়িয়ে দিতেই রাক্ষসী ভস্ম হয়ে যায়। তার সাথে সাথে রীতা ও বিনা সোনার মোহরগুলো অদৃশ্য হয়ে যায়। এরপর পূজা আর পরী অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ ছোট মেয়ে, আজ তুমি লোভ করনি বলেই রাক্ষসী ধ্বংস হয়ে গেল। এরপর পরী পূজাকে অনেকগুলো সোনার মোহর উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। যাক, সতীনটাকে তাড়াতে পেরেছি। এবার আর আমার কোনো চিন্তা নেই। কোনো দরকার হলে তো সতীনের মেয়ে আছেই। ছোট মা, তুমি কি মাকে দেখেছো? আমি আমি সকাল থেকে মাকে খুঁজে পাচ্ছি না। আমাকে না বলে তো মা কোথাও যায় না। আচ্ছা, আমি কি তোর মায়ের ব্যক্তিগত দাসী নাকি, হ্যাঁ, যে তোর মা কোথায় গেছে না গেছে সেটা আমি জানবো? ছোট মা, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে জানতে হবে না। আমি নিজেই খুঁজে নেব আমার মাকে। খোঁজ খোঁজ, যত ইচ্ছে খোঁজ, কিন্তু তোর মাকে কোথাও খুঁজে পাবি না। তোর মাকে আমি এমন জায়গায় পাঠিয়েছি না, যেখান থেকে তোর মা আর কখনো ফিরে আসবে না, আর তুইও সেখানে কখনো পৌঁছাতে পারবি না। জানালার পাশে দাঁড়িয়ে মেঘাপরী এর সব কথা শুনতে পায়। এইসব আমি কি শুনলাম? ছোট মা মাকে কোথায় রেখেছে? আহ, আমি আমি আর এক মুহূর্ত দেরি করবো না। আমাকে যে মাকে খুঁজে বের করতেই হবে। তবে হ্যাঁ, ছোট মা যেন এটা কিছুতেই বুঝতে না পারে, তবে যে আর রুখে থাকবে না। শয়তান মেয়ে, তোকে কতবার বলেছি একদম তাড়াহুড়ো করবি না। কিসের এত তাড়াহুড়ো তোর, হ্যাঁ? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এসব কথা বলে অনুষ্কা পরী মেঘাপরীকে ভীষণ মারধর করে, আর অনেক মারধর করে অনুষ্কা পরী সেখান থেকে চলে যায়। পরিষদ মা এত খারাপ, আমাকে আমাকে কেমন রাক্ষসীর মতো মারধর করলো। আমার পুরো শরীর ব্যথায় জর্জরিত করছে। আর যদি মা বেঁচে থাকতো, তাহলে কখনোই ছোট মা আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারতো না। না, যত তাড়াতাড়ি সম্ভব
মাকে মাকে খুঁজে বের করতেই হবে, নইলে নইলে এই পরি সৎ মায়ের হাতে অকালে আমার প্রাণটা চলেই যাবে। এভাবে অনেক কষ্টে মেঘা তার দিন পার করছিল। এমনই একদিন ছোট মা সবসময় আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমার একটু বিশ্রাম নেওয়ার মতো সময় নেই। মাকে মাকে খোঁজারও সময় নেই আমার হাতে। পরিরাজের আনাচে কানাচে কত খুঁজলাম মাকে, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তো আমি মাকে খুঁজে পেলাম না। তবে কি ছোট মা মাকে পরিরাজ্যের বাইরে কোথাও রেখেছে? পায়ের নখটা বুঝি আমার খুলে পড়লো। কিন্তু হঠাৎ করে আমি কিসের সাথে এমন হুটুট খেলাম? এসব কথা বলে মেঘাপরি উঠে দাঁড়ায় আর দেখে ঢাকনা জাতীয় একটা পাথর। আরে আরে, এটা আবার কিসের ঢাকনা? এটা কি পরিরাজ্যের কোনো গুপ্ত কক্ষে যাওয়ার রাস্তা নাকি? মনে তো হচ্ছে এটা কোনো গোপন সুড়ঙ্গ। মেঘাপরির কথা শেষ হতে না হতে সেখানে অনুষ্কা পরি চলে আসে। শয়তান মেয়ে, তুই কি ভেবেছিস আমি দেখতে পাই না? আমি কানা? তোর কি কোনো কাজ নেই? হ্যাঁ, তুই বাগানে এসেছিস কেন? ছোট মা, তোমার তোমার কি কাজ করতে হবে আমাকে তুমি বলো, আমি আমি এক্ষুনি তোমার সব কাজ করে দিচ্ছি। তবুও তবুও তুমি আমাকে মেরো না, মেরো না আর। কাজ নেই, শুধু টোটো করে ঘুরে বেড়ানো। আজকের মতো ক্ষমা করে দিচ্ছি। আর শোন, এমন ভুল আর কোনো দিনও করবি না। কাজ না থাকলে আমার পা টিপবি, তবুও টোটো করে ঘুরে বেড়াবি না। শোন, আমার খুব শখ হয়েছে যে ফুলের মালা খোপায় দিব। তুই এক্ষুনি আমার জন্য ফুল তুলে সেই ফুল দিয়ে মালা গাঁথবি। এসব কথা বলে অনুষ্কা পরি সেখান থেকে চলে যায়। মেঘা তার সব কাজ শেষ করে আবারও বাগানে সেই ঢাকনার কাছে চলে আসে। এই তো আমি আবারও এই পাথরের ঢাকনার কাছে চলে এসেছি। এবার আমি এই পাথরের ঢাকনার রহস্য উদ্ঘাটন করব। কে আছে এই এই পাথরের ঢাকনার ভিতর তা আমাকে জানতে হবে। এমনও তো হতে পারে ছোট মা আমার মাকে এই পাথরের কোনো একটা জায়গায় বন্দি করে রেখেছে। এই কথা বলে মেঘাপরি জাদু বলে পাথরের ঢাকনাটা সরায় আর একটা সিঁড়ি দেখতে পায়। একে একে সিঁড়ি? তবে নিশ্চয়ই এই সিঁড়িটা ভেতরে প্রবেশ করার রাস্তা। না না, আর দেরি করে চলবে না, হাতিরই বেশি সময় নেই। এই যে পরে তুমি যাচ্ছ কোথায়, তাও আবার একা একা? ও মা, পাখি তো দেখছি আমার সঙ্গে আবার কথা বলছে। তবে পাখি, তুমি কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারো। তবে পাখি, আমি যে কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। আমি শুধু এইটুকু জানি, আমি আকাশ বাতাস ফুঁড়ে আমার মাকে খুঁজছি গো। বুঝেছি তোমার কথা, তবে খুলে দাও এই দরজা, দিচ্ছি তোমায় দিশা। তুমি কি বললে তুমি আমাকে দিশা দেবে? তার মানে তুমি আমাকে আমার মায়ের সন্ধান দেবে? তবে তো আমি এক্ষুনি তোমায় মুক্ত করে দিচ্ছি। বাঁচলাম তবে বাবা, বলছি তোমায় দিশা। শিমুলতলার বাঁশবাগিচায় সর্পরানীর গুহা যেথায়, সেথায় তোমার দু চোখ ঝিনুক, হারিয়ে যাওয়ার এক মুঠো সুখ। আমি বুঝতে পেরেছি পাখি, আমার মা কোথায় আছে। তবে আর দিদি নয়, আমি আমি এক্ষুনি যাবো মায়ের কাছে। তবে আর দেরি কি, তাড়াতাড়ি বাদ চলি। এই তো শিমুলতলার বাঁশবাগান। তবে কি শিমুলতলার বাঁশবাগানের পাশের গুহায় সর্পরানী যেখানে থাকে ওইখানে আমার মা আছে? চলো চলো পাখি, তাড়াতাড়ি চলো। এরপর মেঘা আর সে পাখি বাঁশবাগান পার হয়ে সর্পরানীর গুহায় যায়। এগে এগে, এটা আবার কি হলো? পাখি এমন হঠাৎ করে নাগরানি হলো কি করে? আর আর আমার মাই বা কোথায়? আমি শুধুমাত্র নাগিন নই গো, আমি হলাম সর্পরানী। আমার গুহায় তোমার মাকে যখন অনুষ্কা পরি বন্দি করছিল, তখন আমি তাকে বাধা দিতে যাই। তাই তো অনুষ্কা পরি আমাকে মিষ্টি পাখি বানিয়ে বন্দি করে রেখেছিল গো।
আর আমার গুহায় ফিরতে আমি আমার নিজের রূপ ফিরে পেয়েছি। তবে আর দেরি নয়, চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। এরপর সর্পরানী মেঘাকে তার মায়ের কাছে নিয়ে যায় আর দেখতে পায় মিতালি পরীকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এই তো আমার মা। ওই শয়তান বুড়ি আমার মায়ের কি হাল করেছে। তুমি আর ভেবো না মা, আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। এরপর মেঘা তার জাদু বলে মিতালি পরীকে মুক্ত করে আর তখনই সেখানে অনুষ্কা পরী এসে উপস্থিত হয়। শয়তান মেয়ে, তোর পেটে পেটে এত বুদ্ধি! তুই মিতালি পরি আর সর্পরানীকে মুক্ত করেছিস। এবার তোর 12টা বাজাবো আমি। সেই সুযোগ আর তুই পাবি না। আমাকে তুই বোকা বানিয়ে বন্দি করেছিলি, তো এবার তার ফল তোকে ভোগ করতেই হবে। তোমরা একা নও, তোমাদের সাথে আমিও আছি গো। এরপর মিতালি আর মেঘা পরী মিলে অনুষ্কা পরীকে ভৎস করে দেয়। সর্পরানী, তুমি আমাদের অনেক উপকার করলে গো। আমরা চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আর পরিলোকের সাথে নাগরাজ্যের সম্পর্ক সবসময় অটুট থাকবে। রূপপুর গ্রামের পাশেই আছে বড় একটা জঙ্গল। ফাল্গুনের শেষ পূর্ণিমাতে চাঁদের আলো জঙ্গলের মাঝখানে এক বুড়িমার মূর্তির উপরে পড়ে। আর চাঁদের আলোতে মূর্তির মাঝে প্রাণ চলে আসে আর বুড়িমা জেগে ওঠে। জয় রাক্ষস মাতার জয়! অবশেষে আজ আমি মূর্তি থেকে বেরিয়ে এলাম। আমি প্রাণ ফিরে পেলাম, তবে আর রক্ষে নেই। রানী পরি, আমি আছি। তোর মন্ত্র ভেদ করে আজ আমার দেহে প্রাণ এসেছে, আর এটাই তোর জীবনের কাল। হ্যাঁ, এই কথা বলে বুড়িমা জাদু করে একটা মেঘ গালিচা প্রকট করে আর বুড়িমা মেঘ গালিচার উপরে ওঠে। আর তখনই মেঘ গালিচা বুড়িমাকে নিয়ে উঠতে শুরু করে আর বুড়িমা পরীর রাজ্যে গিয়ে পৌঁছায়। কুটনি বুড়ি, তবে তুই মূর্তি থেকে মুক্তি পেয়েছিস? তবে তুই ভাবিস না, আমার সন্তান পৃথিবীতে এসেছে। এবার শুধু আমার কন্যার 5 বছর হওয়ার অপেক্ষা। আমার কন্যার 5 বছর পূর্ণ হলে আমার কন্যার হাতে তোর মৃত্যু হবে। আরে আরে, ভয় দেখাস না, ভয় দেখাস না। তার আগেই আমার হাতে তোর মৃত্যু হবে। আর তোর কন্যাকে আমি পৃথিবীতে নিয়ে যাব আর আমার আদর্শে বড় করে তুলবো। তারপর তোর কন্যাকে আমি কালো জাদুর হাতিয়ার হিসেবে ব্যবহার করব। আর তোর কন্যার 5 বছর পূর্ণ হলে আমি তোর কন্যাকে বলি দিয়ে আমার অমরত্ব লাভ করব। তুই আবারও এইসব স্বপ্ন দেখছিস কুটনি বুড়ি? তুই আমার গর্ভের সন্তানের ওপর নজর দিয়েছিলি, আর সেই জন্যই আমি তোকে পাথর বানিয়ে দিয়েছিলাম। সেই কথা কি তোর মনে নেই? মনে আছে, আর সেটাই তোর জীবনে সব থেকে বড় ভুল ছিল। আর আমি পাথর হয়েছিলাম বলেই আমার শক্তিগুলো পুঁজিভূত হয়েছে, আর আমি বেশি শক্তিশালী হয়েছি। আর তাই আমার হাতে তোর আজকে মৃত্যু হবে। এই কথা বলে বুড়িমা কালো জাদু করতে শুরু করে আর কালো জাদুর বলে রানী পরীকে হত্যা করে ফেলে আর পরী কন্যাকে নিয়ে মেঘ গালিচায় চড়ে পৃথিবীতে ফিরে আসে। পরিকন্যা আজকে আমার কাছে, আমার তো অনেক খুশি লাগছে, অনেক। তবে তো এমন বৃদ্ধা রূপে আর থাকা যাবে না। তবে তো আমাকে পরিকন্যার মায়ের মতো লাগবে না। না, এই রূপ বদলাতে হবে। আর এই 5 বছর আমাকে যে অভিনয় করতেই হবে। আর সেই জন্য তো আমাকে নিমকি নদীর জলে ডুব দিতে হবে, কারণ নিমকি নদীর অভিশাপ তো জলই পারে আমার রূপ বদলাতে। কিন্তু পরিকন্যাকে কোথায় রাখবো আমি? পেয়েছি বুদ্ধি আমি। এরপর বুড়ি জাদু করে একটা দোলনা বানিয়ে একটা গাছে ঝুলিয়ে দেয় আর সেই দোলনাতে পরিকন্যাকে শুইয়ে দিয়ে নিমকি নদীর উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই একটা পার্বতী নামের একটা গাভী ঘাস খেতে খেতে দোলনার কাছে চলে আসে। আরে বাহ, জঙ্গলের মাঝে দেখি পরিকন্যা চলে এসেছে। কিন্তু এই জঙ্গলে তো ভূত প্রেতের অভাব নেই, এখানে পরিকন্যা থাকলে তো বিপদ হতে পারে।
এসব চিন্তা করে পার্বতী পরীকন্যাকে দোলনা থেকে নিয়ে চলে যায়। আর এইদিকে বুড়ি নিমকি নদীর ধারে পৌঁছায় আর নিজের রূপ বদলাতে নিমকি নদীতে নেমে জলে ডুব দেয়। আর ডুব দিতে বুড়ি থেকে তরতাজা মহিলাতে পরিণত হয়। কি যে ভালো লাগছে সাদা চুলের কি যে ভালো লাগছে সাদা চুলের বদলে আমার কি সুন্দর কালো চুল হয়েছে। বুড়ো ঝুরিয়ে যাওয়া চামড়া থেকে তাজা তাজা টান টান চামড়া চলে এসেছে। একেবারে যুবতী হয়ে গেছি আমি। বাহ, আমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। এবার পরীকন্যার মা হিসেবে আমাকে ভালোই মানাবে। এবার শুধু নিজের একটা নাম দিতে হবে। তবে এবার আমি সোনালী নামে পরিচিত হব। পরীকন্যার মা সোনালী। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। এরপর সোনালী খুশি হয়ে জঙ্গলে ফিরে আসে, কিন্তু দোলনায় সে তার পরীকন্যাকে আর দেখতে পায় না। কি কাণ্ড, আমার পরীকন্যা কোথায় গেল? কে নিয়ে গেল আমার পরীকন্যাকে? এত সাধনা করে আমি পরীকন্যাকে পেলাম, কিন্তু নিজের কাছে আমি রাখতেই পারলাম না। না, যে করেই হোক পরীকন্যাকে খুঁজে বের করতেই হবে আমার। এরপর সোনালী পরীকন্যাকে খুঁজতে শুরু করে, আর এইদিকে পার্বতী পরীকন্যাকে তার ভাঙাচোরা গোয়াল ঘরে নিয়ে আসে। মালিক আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে এ ঘরে আমি একাই থাকছি। জঙ্গলে ঘুরে ঘুরে ঘাস খেয়ে দিন কাটাতাম, তবে আজ আমার একজন সঙ্গী পেলাম। আজ থেকে পরীকন্যাকে আমি আমার সন্তানদের মতোই বড় করব। এরপর পার্বতী পরীকন্যাকে বড় করতে শুরু করে, আর পার্বতী পরীকন্যাকে অনেক যত্নে বড় করতে থাকে। দেখতে দেখতে দিনগুলো কাটতে থাকে, আর পরীকন্যাও দিন দিন বড় হতে থাকে। মা, ও মা, তুমি আমাকে একা একা বাসায় রেখে কেন জঙ্গলে যাও বলো তো? আজ আমি আর একা একা বাড়িতে থাকবো না, আমিও তোমার সাথে জঙ্গলে যাব। তুমি আমাকে নিয়ে চলো না। জেদ করিস না রে মা, আমি তো তোকে ওই জঙ্গলে নিয়ে যেতে পারবো না। ওই জঙ্গলে গেলে যে তোর বিপদ হতে পারে। তুই বরং ঘরেই থাক, আর আমি জঙ্গলে গিয়ে তোর জন্য কিছু ফল নিয়ে আসবো। আমি আর ঘাস খাবো না, কিন্তু তবুও তুই জেদ করিস না, তুই ঘরেই থাক রে মা। এইভাবে বুঝিয়ে পার্বতী জঙ্গলে চলে যায়, আর জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করে। দিনে দিনে যে আর কত কি দেখবো রে বাবা, আজকাল তো দেখছি গাভীও ফল খাওয়া শুরু করে দিয়েছে। এবার তো জঙ্গলে আর ফলই থাকবে না। না গো, তুমি ভুল করছো, আমি তো ফল খাবো না। এই ফলটা আমার কন্যা খাবে। কিন্তু তুমি এই জঙ্গলে কি করছো? এই জঙ্গলে তো কেউ আসে না। আমাকে নিয়ে তুই ভাবিস না, তুই তোর কাজে যা। এসেছে আমাকে প্রশ্ন করতে। সোনালীর কথা শুনে পার্বতী চলে যায়, আর তখনই সোনালীর মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। কি বললো এই গাভীটা? গাভীর আবার কন্যা আসবে কোথা থেকে? ব্যাপারটা তো সন্দেহ লাগছে। এরপর সোনালী পার্বতীর পিছু নেয়, আর সোনালী পার্বতীর ঘর অব্দি চলে যায়। আর সেখানে সোনালী পরীকন্যাকে দেখতে পায়, আর পরীকন্যাকে চিনতে সোনালীর একটুও ভয় হয় না। আরে আরে, এই তো সেই পরীকন্যা। আর আমি কিনা এতদিন আকাশ পাতাল খুঁজেছি। তবে যে আর আমার কোনো চিন্তা নেই। তবে পরীকন্যা গাভীটার কাছেই থাক। পরীকন্যার 5 বছর হলে আমি এখানে আসব, আর পরীকন্যাকে আমি বলি দেব। এই কথা বলে সোনালী চলে যায়, আর দেখতে দেখতে ফাল্গুনের পূর্ণিমা চলে আসে। মা, ও মা, আমার শরীর যে খুব ব্যথা করছে, আর আর খুব যন্ত্রণা করছে মাথাটা। মা, চারদিক চারদিক যে অন্ধকার হয়ে আসছে। মা, দেখো না, আমার কেমন যেন লাগছে। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো একটা গাভী, আমি কি পরীদের ব্যাপার স্যাপার বুঝি? ঈশ্বর, তুমি আমার কন্যাকে ভালো করে দাও। পার্বতীর কথা শেষ হতে না হতেই সেখানে সোনালী চলে আসে, আর সে বলতে থাকে, শয়তান গাভী, তুই যতই প্রার্থনা কর, তোর যে পরীকন্যার আর রেহাই নেই। পরীকন্যাকে আজকে যে আমি বলি দেব। শয়তান মহিলা, তুমি আবার এসেছো। ভুলে আমার মেয়ের দিকে নজর দিবে না, ভালো হবে না, এই বলে দিলাম। এমনিতেই আমার কন্যা অনেক যন্ত্রণা ভোগ করছে। পার্বতীর কথা না শুনে সোনালী
পরিকন্যার দিকে এগোতে থাকে। আর পার্বতী রেগে গিয়ে তার শিং দিয়ে সোনালীকে গুঁতো দেয়, আর সোনালী ধপাস করে পড়ে যায়। আর ভীষণ রেগে গিয়ে জাদু করে পার্বতীকে বন্দি করে রাখে, আর আবারও পরিকন্যার দিকে যেতে থাকে। ঠিক তখনই সেখানে রানীপরীর আত্মা প্রকট হয়। পরিকন্যা, অসহায় গাভী, শয়তান কুটনি পড়ে, আমি জানতাম এভাবে তুই আমার কন্যার সঙ্গে খারাপ কিছুই করবি, তাই তো স্বর্গদেবীর অনুমতি নিয়ে আমি এখানে এসেছি। আমি আত্মারূপে ফিরে এসেছি আমার সন্তানকে রক্ষা করতে আর তোকে হত্যা করতে, কারণ আমি আত্মারূপে ভীষণ শক্তিশালী। এই কথা বলে আত্মা সোনালীকে জাদু করে ভস্ম করে দেয়, আর জাদু করে পার্বতীকেও মুক্ত করে। তুমি আমার কন্যাকে আগলে রেখে ওর মা হয়ে উঠেছ, এতে আমি ভীষণ খুশি। তবে আজকে রাতের পর আমার কন্যা অনেক শক্তিশালী হয়ে যাবে, আর তখন তোমাকে কোনো ঝামেলায় পড়তে হবে না, বরং আমার কন্যা দ্বারাই তুমি ভালো থাকবে। তবে একটার অনুরোধ, তুমি আমার কন্যাকে সন্তানের মতোই আগলে রেখো, কেমন? এসব কথা বলতে বলতে আত্মা অদৃশ্য হয়ে যায়। রূপসা নদীর তীরে বনগ্রাম নামের সুন্দর একটি গ্রাম ছিল, কিন্তু হঠাৎই সেই গ্রামে একটা পরীকন্যার আবির্ভাব ঘটে। তবে সেই গ্রামটা কোনো মানুষের ছিল না, সেই গ্রামে ছিল অনেক পশু পাখির বসবাস। আরে আরে বাহ, এই গ্রামটা তো দেখছি ভারী সুন্দর। এত সুন্দর গ্রাম তো এর আগে কখনোই আমার চোখে পড়েনি। গ্রামটা আমি খুব ভালো করে ঘুরে দেখি তো। এরপর পরীকন্যা সেই গ্রামটি ঘুরে ঘুরে দেখতে লাগে। গ্রামটি পরীকন্যার খুব ভালো লাগলেও সেই গ্রামের পশু পাখিদের পরীকন্যার মোটেও ভালো লাগে না। উফ বাবা, কি বিচ্ছিরি দেখতে! এই গ্রামের পশু পাখিগুলো এত বিচ্ছিরি কেন? অথচ আমাদের পরিরাজ্যের পরীরা কত সুন্দর। ছি, এইসব মানুষদের দেখলে আমার কেমন যেন একটা ঘৃণা হচ্ছে। উফ বাবা! এসব কথা বলে পরীকন্যা যখন পুরো গ্রামে ঘুরছিল, ঠিক তখনই একটি বাঘের ছানা এবং একটি হরিণের ছানা সেখানে চলে আসে। দেখ মিতা, দেখ এই মেয়েটা কত সুন্দর, আর এই মেয়েটার পিঠে কত সুন্দর সুন্দর দুটো ডানা। দেখেছিস তো? দেখ দেখ, ভারী মিষ্টি লাগছে, তাই না রে বল? হ্যাঁ রে বিলি, তুই একদম ঠিক কথা বলেছিস। মেয়েটি দেখতে কিন্তু ভারী সুন্দর, আর ওর ডানাগুলো দেখতে আরো সুন্দর। হ্যাঁ রে, এমন সুন্দর মেয়ে তো আমি এর আগে কোথাও দেখিনি, আর কখনোই দেখিনি। হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি গো, আর তোমার বাড়ি কোথায়? এই কুৎসিত মেয়েরা, তোরা আমার সামনে থেকে দূরে যা, দূরে যা বলছি। আমাকে দেখে কি তোরা চিনতে পারছিস না নাকি বলতো? আমি হলাম পরীকন্যা, বুঝতে পেরেছিস তোরা? এবার সরে যা তো আমার সামনে থেকে, সরে যা। ও মা, তুমি সত্যি কথা বলছো? তুমি কিনা পরীকন্যা? এই এই, কে কোথায় আছো? এখানে এসো এসো, দেখে যাও, দেখে যাও, আমাদের গ্রামে পরীকন্যা এসেছে, এই দেখো। এই শয়তান মেয়ে, চুপ কর, চুপ কর, থাম বলছি, থাম। একদম বেশি চিৎকার চেঁচামেচি করবি না, বুঝতে পেরেছিস তুই? নইলে আবার এই গেও ভূতগুলো এসে আমাকে আবার ঘিরে ধরবে। বাবারি বাবা, কি কুৎসিত দেখতে! এসব কথা বলে পরীকন্যা সেখান থেকে চলে যায় আর গ্রাম ঘুরে ঘুরে দেখতে থাকে। ততক্ষণে বিকেল হয়ে যায় আর পরীকন্যাও পরিরাজ্যে ফিরে যায়। সেখানে গিয়ে পরীকন্যা দেখে তার মা তার জন্য অপেক্ষা করছিল। এদিকে তার মা তো ভীষণ রেগে আছে, আর পরীকন্যাকে দেখে তো আরো চটে গেছে। কি ব্যাপারটা কি পরীকন্যা, তুমি সারাদিন কোথায় ছিলে? আর তুমি কিন্তু দিন দিন ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? তুমি তো দেখছি আমার কোনো কথাই শোনো না আজকাল। নিজের যখন যেটা ইচ্ছে সেটাই করো, এমনকি আমাকে না বলেও যখন তখন এখান থেকে বের হয়ে যাচ্ছ। তুমি যে এভাবে বাইরে ঘোরাফেরা করছো, এসব কিন্তু আমার মোটেও পছন্দ না।
উফ মা, প্রাসাদে আসতে না আসতে তুমি কি না আবারও শুরু করলে বলো তো? তাছাড়া মা, আমি তো এখন বড় হয়েছি বলো, আমি তো আমার মতো করেই চলাফেরা করব, তাই না? সব সময় তোমাকে বলে আমায় কেন চলাফেরা করতে হবে বলো তো? তুমি রানীপুরি বলে কি সবার মাথা কিনে নিয়েছো নাকি? একটা কথা তুমি খুব ভালো করে শুনে নাও মা, তুমি রানীপুরি হলে আমি কিন্তু পরিকন্যা, সেটা তুমি ভুলে যেও না। পরিকন্যা, এইসব কি ধরনের বেয়াদবি? আর তুমি তোমার মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো? নেহাত তোমার বয়স অনেক কম, আর তুমিও এখন অনেক ছোট। তা না হলে তো আমি তোমাকে এক্ষুনি কারাগারে বন্দি করে রাখতাম। তবে তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি নিজেকে একদম বদলে ফেলো। তুমি রানীপরীকে অনুসরণ করো, আমার মতো দায়িত্ব পালন করো। এসব কেন করছো না তুমি? তোমাকে যেসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবটা জানতে হবে নাকি? আমার পরে তো তুমি হবে এই পরিরাজ্যের রানীপরী, তাহলে তোমাকে কি সবটা শিখতে হবে না? আর তুমি যদি এইভাবে উচ্ছৃঙ্খল হয়ে চলাফেরা করো, তবে তুমি পরিরাজ্যের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে কি করে পালন করবে? উফ মা, আমি তো এখনো অনেক ছোট, আমার তো এখন হেসে খেলে বেড়ানোর কথা, তাই না? এখনই তুমি আমাকে এসব দায়িত্বের কথা বলো না তো। সময় হলে আমি তোমার সব কথা শুনে চলবো, বুঝতে পেরেছো তুমি? এসব কথা বলে পরিকন্যা সেখান থেকে চলে যায়। আর পরিকন্যার এমন আচরণ দেখে তো রানীপুরী ভীষণ চিন্তায় পড়ে যায়। সে হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এভাবেই বেশ কিছুদিন কাটতে থাকে। একদিন পরিকন্যা বলতে থাকে, কতদিন হয়ে গেল আমি তো ওই গ্রামটাতে যাচ্ছি না। না, এভাবে আর দেরি করা ঠিক না, আমি ওই গ্রামটাতে যাবই যাব। এস, কি সুন্দর গ্রামটা, একদম ছবির মতো দৃশ্য। ওই গ্রামটা যে আমার চোখের সামনে সব সময় ঘুরঘুর করে। না, আর দেরি করা ঠিক হবে না, আমাকে যে এক্ষুনি ওই গ্রামে যেতে হবে। এসব কথা বলে পরিকন্যা পরিরাজ্য থেকে রওনা দেয় আর সেই গ্রামে গিয়ে পৌঁছে যায়। পরিকন্যা যখন সে গ্রামের উপর দিয়ে ঘুরছিল, হঠাৎই সে একটি ফুল বাগান দেখতে পায়। ও মা, ফুল বাগানটা কত সুন্দর, এরকম বাগান তো আমি আগে কখনোই দেখিনি। এই ফুল বাগানটা দেখে তো আমার চোখ একদম জুড়িয়ে গেল। তাছাড়া এই ফুল বাগানটা তো পরিরাজ্যের থেকেও অনেক বেশি সুন্দর। ইচ্ছে করছে এই সব ফুলগুলোকে তুলে আমি আমার হাতে নিই, আর ফুলগুলো আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখি। এসব কথা বলে পরিকন্যা সেই ফুল বাগানের উপর দিয়ে লাফালাফি এবং ছোটাছুটি করতে থাকে এবং সে সমস্ত ফুলগুলোকে নষ্ট করতে থাকে। আর তখনই সেখানে ফুল বাগানের মালিক বাঘিনী এসে এসব দৃশ্য দেখে তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, হায় হায়, তুমি আবার আমার কি সর্বনাশ করছো বলো তো? কি করছো নাকি? তোমার যদি ফুলগুলোকে অতই ভালো লেগে থাকে তাহলে তুমি এখান থেকে ফুল নিতে পারতে। অযথাই আমার এত সুন্দর বাগানটাকে তুমি কেন নষ্ট করছো বলো তো? তুমি কি জানো এই বাগানের উপর নির্ভর করে আমার দিন চলে? তাহলে কেন এমনটা করছো বলো তো? কি, তোর এত বড় সাহস, তুই কিনা পরিকন্যার কাজে বাধা দিচ্ছিস? তবে তো আজ তোর নিস্তার নেই, অসভ্য বাঘিনী কোথাকার। এসব কথা বলে পরিকন্যা রেগে মেগে আগুন হয়ে বাঘিনীকে একটি বানর বানিয়ে দেয়। ঠিক তখনই সেই পথ দিয়ে এক ভৈরবী মা যাচ্ছিল, আর এসব দৃশ্য দেখে তো ভৈরবী মা দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, একে কি পরিকন্যা, এসব আবার তুই কি করছিসটা কি? তুই এই বাঘিনীকে এভাবে কেন বানর বানিয়ে দিলি বলতো? আমি তো নিজের চোখেই সবটা দেখলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি এমন দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন দেখি? আমাকে আপনি একদম কোনো রকম জ্ঞান দিতে আসবেন না, এই আমি বলে দিলাম। ভৈরবী মা হয়েছে বলে একদম কাজ হয়ে গেছে। আপনি ভৈরবী মা হয়েছেন তাতে কি হয়েছে? হ্যাঁ, ভুলে যাবেন না, আপনি ভৈরবী মা হলেও আমি হলাম পরিকন্যা। কি পরিকন্যা, তুই কিনা এত অহংকারী? তুই এতগুলো অন্যায় করার পরেও গায়ের জোর দেখিয়ে কথা বলছিস? নিজের ক্ষমতার বলে কিনা এতগুলো কথা তুই আমাকে শোনাতে পারলি? না, আমি তো এসব অন্যায় কিছুতেই মেনে নেব না। আমি তো তোকে এই অন্যায়ের শাস্তি দেবই দেব। এসব কথা বলে ভৈরবী মা পরিকন্যাকে বন্দি করে রাখে আর বাঘিনীকে বানর দশা থেকে মুক্ত করে দেয়। কি ব্যাপারটা কি? একটা রাত পেরিয়ে গেল, রাত পেরিয়ে আবার ভোরও হয়ে এলো।
আমার মেয়েটা যে কোথায় আছে, আমি তো এসবের কোনো কিছুই জানি না। না, এভাবে আর অপেক্ষা করা একদম ঠিক হচ্ছে না। এবার আমাকে দেখতেই হবে আমার মেয়েটা কোথায় আছে। এরপর রানীপুরী মায়া দর্পণের কাছে যায়, আর মায়া দর্পণে দেখতে পায় যে পরীকন্যা ভৈরবী মায়ের কাছে বন্দি আছে। এরপর রানীপুরী আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে ভৈরবী মায়ের কাছে চলে যায়। তুমি এসেছো মা, এসেছো তুমি। তুমি দয়া করে আমাকে মুক্ত করো মা। আমি আর কখনো এমন অন্যায় কাজ করবো না, কখনো আমার ক্ষমতার অপব্যবহার করবো না মা। মুক্ত করো আমাকে, এখান থেকে নিয়ে যাও। ভৈরবী মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন অন্যায় কাজ করবো না, আমাকে ছেড়ে দিন। ভৈরবী মা, আমার মেয়েটা যে তার ভুল বুঝতে পেরেছে, আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি আমার মেয়ে পরীকন্যাকে যথেষ্ট শাসনে রাখবো। ওকে আর কখনো কোনো অন্যায় করার সুযোগ দেব না। রানীপরীর এসব কথা শুনে খুশি হয়ে ভৈরবী মা রানীপরীর মেয়ে পরীকন্যাকে মুক্ত করে দেয়। এরপর পরীরানী তার মেয়ে পরীকন্যাকে নিয়ে পরীরাজ্যে চলে যায়। তারপর থেকে রানীপরী তার মেয়েকে সবসময় শাসন করত এবং সব সময় আগলে রাখত, আর তাকে পরিরাজ্যের সকল শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে তোলে।